নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেল আইকনটাতে ক্লিক করে অলও অবশ্যই সিলেক্ট করে রাখুন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা সময় মতো পেতে থাকেন। তাহলে চলুন বন্ধুরা, বর্তমানে এই ভিডিওটা শুরু করা যাক। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা আমাদের মেইন টপিকে চলে এসেছি এবং বন্ধুরা এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা শেয়ার মার্কেটে এইমাত্র পা রেখেছেন বা একেবারে নতুন বলতে পারেন, অর্থাৎ এটা নতুনদের জন্য একটা ভিডিও হতে চলেছে। যদি আপনি শেয়ার মার্কেটে নতুন না হন, আপনি যদি মার্কেটকে ভালোভাবে জেনে থাকেন, ঠিক আছে, তাহলে আপনি আমার আগের যে ভিডিওগুলো রয়েছে সেইগুলোকে চেক আউট করতে পারেন। তো এই ভিডিওটা বিশেষ করে নতুনদের জন্য। এবং কি কারণে? কারণ অবশ্যই শেয়ার মার্কেটে যদি আপনি প্রবেশ করেন তাহলে আমরা কিভাবে একটা শেয়ার কিনবো মানে একটা শেয়ার কেনার আগে কোন কোন জিনিস পরীক্ষা করা উচিত, এমন কোন কোন প্যারামিটার রয়েছে, তাহলে 4 থেকে 5টি ধাপ বা 4 থেকে 5টি প্যারামিটার এমন আছে। তো সেই যে 4-5টা জিনিস আছে সেগুলোকে কিন্তু অবশ্যই চেক করা উচিত। অর্থাৎ যদি আপনি এগুলো না দেখে কোনো শেয়ার কেনেন তাহলে এটা খুব বড় বোকামি হিসাবে পরে প্রমাণিত হতে পারে। হ্যাঁ, এমনটা নয় যে শুধু এই কয়েকটা জিনিসই দেখতে হবে, দেখার জন্য আরো অনেক কিছু রয়েছে, কিন্তু কমপক্ষে এই বিষয়গুলো তো অবশ্যই পরীক্ষা করা উচিত। এবং যেমনটি আমি ভিডিও শুরুতেই বলেছি, এটি একটি বিগিনার ফ্রেন্ডলি ভিডিও হতে চলেছে, মানে একদম বিগিনার লেভেলের ভিডিও। যদি আপনার অ্যাডভান্স লেভেলের ভিডিও প্রয়োজন হয় তবে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিন, সেখানে আপনারা অ্যাডভান্স লেভেলের অনেক কিছু জিনিসও পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি আপনি একজন নতুন হন, আপনি শেয়ার বাই করার আগে যদি দেখা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি জানেন? আপনি এইমাত্র মার্কেটে শুরু করেছেন, তাই না? তো পয়েন্ট টু বি নোটেড বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্স। হ্যাঁ, আপনার সবার আগে কি করা উচিত? আপনার যে আত্মবিশ্বাস রয়েছে সেটা বাড়ানোর চেষ্টা করা উচিত, ঠিক আছে? এবং এর মানে কি? আপনি এইমাত্র মার্কেটে শুরু করেছেন, তাই তো? এবং আপনার আত্মবিশ্বাস কিভাবে বাড়বে? যদি আপনার এখানে ফায়দা হয়, যদি আপনার এখানে মুনাফা হয় বা প্রফিট হয়, ঠিক আছে? এবং মুনাফা মানে কি? মূলত প্রথমে আপনার যে সিলেকশন হওয়া উচিত বন্ধুরা, আপনার যে ফোকাস থাকা উচিত তা মূলত লার্জ ক্যাপ বা বড় কোম্পানিগুলোর দিকে হওয়া উচিত, ঠিক আছে? অনেক লোক এই অর্ধেক কথা শুনে চলে আসে যে লার্জ ক্যাপে টাকা তৈরি হয় না, মিড ক্যাপ ও স্মল ক্যাপই সেরা। এটা অবশ্যই সত্যি, কিন্তু যদি আপনি একজন নতুন হন ভাই, যদি আপনি লার্জ ক্যাপে টিকে থাকতে না পারেন তাহলে মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ, ন্যানো ক্যাপ এইগুলোর কথা তো ভুলেই যান। আপনার যে শুরুটা হবে, এই জন্য আমি এই 1, 2, 3, 4 যে স্টেপগুলো রয়েছে সেগুলো বলার আগে এটা আপনাকে কেন বলছি, এই জিনিসগুলোর কারণে আপনার যে আত্মবিশ্বাস সেটা তৈরি হয়। অনেক লোক কি করে, সরাসরি মিড ক্যাপ, সরাসরি স্মল ক্যাপ স্টকে চলে যায় এবং সেখানে তাদের লস হয়, আর সেখানেই কিন্তু তাদের জন্য এই শেয়ার মার্কেটে যে জার্নি সেটা শেষ হয়ে যায়। আপনি কি এমনটা করতে চান? অবশ্যই না, তাই তো? সুতরাং এই বেসিক লেভেলে যেমনটা আমি আপনাদের বললাম, আপনি নতুন, তাই তো? এই সঠিকভাবে শেয়ার মার্কেটে যে নিয়মগুলো রয়েছে সেগুলো বুঝুন। এইখানে কিন্তু বেসিক জিনিস দিয়ে শুরু করা উচিত, তারপরে ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যান। এইখানে কিন্তু এত তাড়াহুড়ো করার কিছু নেই। আর এই বেশি তাড়াহুড়ো করার কারণেই বেশিরভাগ মানুষ কি করে, এই শেয়ার মার্কেটে পা রাখার কয়েক মাসের মধ্যেই ছেড়ে দেয়। কেন? কারণ তারা সরাসরি বলতে গেলে এই ক্লাস 1, 2, 3 থেকে যেতে চায় না। তারা সরাসরি এই ক্লাস 10 এর বোর্ড পরীক্ষার যে প্রশ্ন সেটা সমাধান করার চেষ্টা করে এবং তারপরে কি হবে, ফেল হয়ে যাবে। সুতরাং আপনার এমনটা করা উচিত নয়। আপনার ধাপে ধাপে এগিয়ে যাওয়া উচিত। আপনার যে প্রথম ফোকাস সেটা থাকা উচিত এই লার্জ ক্যাপ, ব্লু চিপ স্টক এইগুলোর দিকে বা বড় বড় কোম্পানিগুলোর দিকে। এখন আমরা আসবো বন্ধুরা কোন কোন ধাপগুলো আমাদের অনুসরণ করা উচিত, তার যে ডেমো গুলো রয়েছে সেগুলোও আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? তো স্টেপ নাম্বার 1, আপনার কি পরীক্ষা করা উচিত? দেখুন, এই যে চার্ট প্যাটার্ন রয়েছে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। দেখুন, যে কোনো চার্ট প্যাটার্ন এই বাম দিক থেকে শুরু হবে এবং তারপরে আস্তে আস্তে এই ডান দিকে গিয়ে শেষ হবে। তবে প্লিজ এমন কোনো চার্ট প্যাটার্ন বেছে নেবেন না যার এই বাম দিক ওপর থেকে শুরু হয়েছে কিন্তু ডান দিকেই ক্রমাগত নিচের দিকে যাচ্ছে। কমপক্ষে তার যে চার্ট প্যাটার্ন রয়েছে সেটা কিন্তু এই বাঁ দিক থেকে ডান দিকে ওপরের দিকেই যাওয়া উচিত। আমি কিন্তু অল টাইম চার্ট প্যাটার্নের কথা বলছি, তার যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন রয়েছে সেটা আপনাকে দেখতে হবে। যেমন আপনাদের সামনে একটা উদাহরণ রাখতে চাই, এই চার্ট প্যাটার্নটা দেখুন, এই স্টকের যে নামগুলো থাকবে সেগুলো কিন্তু অ্যাভয়েড করবেন, শুধুমাত্র উদাহরণের জন্যই আপনাদের সামনে রাখা হচ্ছে। এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন সেটা ওপেন করেছি। এই যে 1 দিন রয়েছে, 5 দিন রয়েছে, তারপরে 1 মাস, 6 মাস, এইগুলো কিন্তু ওপেন করিনি। আর এই চার্ট প্যাটার্নটা দেখুন, এটা কিন্তু বাম দিক থেকে ডান দিকে ওপর দিকে গেছে। তো দেখতে পাচ্ছেন যে কোনো একটা চার্ট প্যাটার্ন এই বাম দিক থেকে শুরু হবে এবং ডান দিকেই যায়, তাই তো? এটাই তো স্বাভাবিক। দেখুন, মাঝে মাঝে এরকম এই প্লাস মাইনাস এগুলো কিন্তু হবে, কিন্তু আপনার অন্তত প্রথম যে ফোকাস, আমি বলেছি এই ভিডিওটা নতুনদের জন্য, তাই তাদের একদম বেসিক জিনিস দিয়েই শিখতে হবে। তো এটা আপনাদের প্রথম ফোকাসে থাকা উচিত, ঠিক আছে? এই জিনিসটা আপনার পরীক্ষা করা উচিত। এরকম চার্ট প্যাটার্ন কিন্তু আমরা চাই না, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই প্রথমে
কিছুটা উপরে গেল, তারপরে নিচে এলো, তারপরে আবার উপরে গেল, তারপর আবার নিচে এলো। একদমই না। আপনি একজন নতুন, এরকম চার্ট প্যাটার্ন থেকে, এইরকম স্টক থেকে আপনার প্রথমে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, ঠিক আছে? এই প্রথম পয়েন্টটা আপনার নোট করে রাখা উচিত। এরপরে বন্ধুরা, এই স্টেপ নম্বর 2, এই স্টেপ নম্বর 2 এ আপনাকে কি করতে হবে? কোম্পানির যে ব্যালেন্স শিট তৈরি হয়, তাই না? আপনারা শুনেছেন তো ব্যালেন্স শিট, ঠিক আছে? তাতে একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান থাকে। এর মধ্যে অনেক কিছু কম্পোনেন্ট আপনারা পাবেন, কিন্তু হ্যাঁ, ব্যালেন্স শিটে আপনারা একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে বন্ধুরা এই যে ডেপ্ট, তো যেটাকে অনেকে ঋণও বলে থাকে। এই ডেপ্ট বা ঋণ, এটা কি জিনিস নিশ্চয়ই এর কোনো আলাদাভাবে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, ঠিক আছে? এটা একটা কমন সেন্সের কথা। তবে কোনো কোম্পানির উপরে বেশি ঋণ আছে মানে এই নয় যে সেই কোম্পানি খারাপ। আবার বলছি, এই ঋণ নেওয়া কোনো পাপ নয়, কিন্তু হ্যাঁ, যদি ঋণ খুব বেশি হয়ে যায় তবে সেই কোম্পানি স্ট্রাগলিং মোডে আসতে পারে, ঠিক আছে? এখন আপনার মনে আসে, এই রিসেন্টলি আমরা সবচেয়ে বড় বিপজ্জনক কোন জিনিসটা দেখেছি? এই যে কোভিড হয়েছে 2020 সালে, তো এই 2020 সালে যে কোম্পানিগুলোর উপরে এই ডেপ্ট বা ঋণ ছিল না, বা যেগুলো ঋণমুক্ত ছিল, বা যাদের উপরে খুব কম পরিমাণে ঋণ ছিল, সেই কোম্পানিগুলো কিন্তু নিজেদেরকে খুব তাড়াতাড়ি রিকভার করে নিতে পেরেছিল, কারণ তাদের উপর এক্সট্রা কোনো বোঝা ছিল না, তাই তো? এখন চিন্তা করে দেখুন, একটা উদাহরণ দিতে চাই। ধরুন আপনার উপরে 50 লাখ টাকা ঋণ আছে, ঠিক আছে? এবং আপনার চাকরি চলে যায়, তাহলে আপনি বুঝতে পারছেন আপনার উপর কি ভারী জিনিস নেমে আসবে। কিন্তু ধরুন আপনার চাকরি চলে গেল, কিন্তু আপনার উপর 1 টাকাও ঋণ নেই, আপনি বুঝতে পারছেন আপনার উপর ততটাও চাপ থাকবে না যতটা চাপ আগে ছিল, যখন আপনার উপর ঋণ ছিল এবং চাকরিও চলে গিয়েছিল। তো এই একই জিনিস কোম্পানিগুলোর ক্ষেত্রেও এই রকম ভূমিকা পালন করে। তো কোম্পানির উপর কতটা ঋণ আছে এটা কিন্তু দেখা উচিত, ঠিক আছে? এবং সেই অনুযায়ী আপনার কি করা উচিত, তো সেই ধার দেখে আপনাকেও কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। তো কোম্পানির উপরে কত পরিমাণে ধার রয়েছে বা ডেপ্ট রয়েছে সেটা কিভাবে চেক করবেন? তো প্রথমে গুগলের উপরে চলে যাবেন, তারপরে যে কোম্পানির আপনি ধার চেক করতে চান, ধরুন XYZ, তো XYZ লিখবেন, তারপরে কি লিখবেন? ব্যালেন্স শিট। তো তারপরে সেই XYZ ব্যালেন্স শিট লিখে সার্চ করতে হবে। তো এখানে একটা এক্সাম্পল নিয়ে নেবো, TCS। তো এরকম জায়গায় TCS লিখে নেবেন। TCS লিখে যেই সার্চ করবেন, তো দেখুন এরকম অনেক ওয়েবসাইট চলে আসবে। তো এর মধ্যে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, মানি কন্ট্রোল। দেখতে পাচ্ছেন এই যে মানি কন্ট্রোল রয়েছে। তো প্রথমেই বলে রাখি, এই যে ভিডিও সেটা কিন্তু স্পন্সর্ড নয়। আপনারা সবাই জানেন যে জিনিসগুলো আমাদের কাজের, আমরা সেগুলোকে এই স্টাডির জন্য ব্যবহার করে থাকি, তো সেটাই বলতে চাইছি। তো দেখতে পাচ্ছেন এখানে এই TCS লেখা থাকবে এবং তারপরে ব্যালেন্স শিট, এবং এই মানি কন্ট্রোলের যে ওয়েবসাইট সেটা সামনে চলে আসবে। তো কি করতে হবে? এর উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করলেই ঠিক আছে, আপনার সামনে এই যে মানি কন্ট্রোলের ব্যালেন্স শিট সেটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এবং যেই ওপেন হয়ে যাবে, যদি আপনার ইন্টারফেস মোবাইল মোডে থাকে, আপনি চাইলে সেটাকে ডেস্কটপ মোডেও চেঞ্জ করতে পারেন। তো এইরকম ব্যালেন্স শিট দেখতে পাবেন। তো আপনাকে এখানে কি করতে হবে? এই নিচের দিকে আসতে হবে এবং আপনি এখানে একটা কম্পোনেন্ট পাবেন, নন কারেন্ট লায়াবিলিটিস। এবং এই নন কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আপনি পাবেন এলটিবি। এই এলটিবি মানেই হলো লং টার্ম বোরোয়িং। এই লং টার্ম বোরোয়িং এর অর্থ হলো 1 বছরের বেশি সময়ের ঋণ, ঠিক আছে? সেটা কোম্পানির উপর কতটা রয়েছে। যদি কোম্পানি 1 বছরের বেশি সময়ের ঋণ নিয়ে থাকে তবে সেটাই এলটিবি তে দেখানো হয়। তো এই TCS এর উপর কত রয়েছে দেখতে পাচ্ছেন, 0 রয়েছে। তো এটা এই সময়ের ডেটা, ঠিক আছে? আর এরপরে আপনি যদি একটু নিচে যান, তাহলে এইখানে পাবেন এই কারেন্ট লায়াবিলিটিস। তো তাতে পাবেন এই STB, মানে হচ্ছে শর্ট টার্ম বোরোয়িং। এর অর্থ হলো 1 বছরের মধ্যে কোম্পানিকে কতটা ঋণ পরিশোধ করতে হবে, মানে 12 মাসের মধ্যে যদি শর্ট টার্ম কোনো ঋণ নেওয়া হয় তবে সেটাও এখানে দেখতে পাবেন। তো এখানে কত দেখাচ্ছে দেখুন, 0, অর্থাৎ এই কোম্পানিটা একদমই ঋণমুক্ত একটি কোম্পানি। তো এই রকম কোম্পানিতে যদি এক্সটার্নাল কারণে কোনো কিছু গন্ডগোল হয়, তাহলে কিন্তু চিন্তা করতে হয় না যে ভাই আমাকে কাউকে টাকা দিতে হবে। আপনি বুঝতে পারছেন, বিভিন্ন যে ব্যাংক রয়েছে তারাও বারবার ফোন করে বিরক্ত করবে না। সুতরাং আপনি যদি বেসিক লেভেলে এরকম কোম্পানি বেশি খোঁজেন তবে সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। এখন আরো একটি কোম্পানি দেখতে চাই। এতে দেখুন এই যে লং টার্ম বোরিং, এটা কত রয়েছে? 1,82,768 কোটি। তার আগে কত ছিল দেখতে পাচ্ছেন? এই 2,02,896 কোটি। তার আগে এই 1,89,290 কোটি। এটা কি? এটা হচ্ছে লং টার্ম বোরিং, মানে 1 বছরের বেশি সময়ের ঋণ। তারপরে একটু নিচের দিকে যাব, তো নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এই STB বা শর্ট টার্ম বোরিং, এটা ওপেন হয়ে গেছে। তো এখানে কত রয়েছে? এই যে শর্ট টার্ম বোরিং, এটা রয়েছে 13,642 কোটি টাকা। তো এই যে ঋণটা রয়েছে সেটা 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। তো আপনি বুঝতে পারছেন এই কোম্পানির উপর কতটা ভারী ঋণ বর্তমানে রয়েছে। আবারও বলছি, এই যে ঋণ রয়েছে সেটা থাকা কিন্তু পাপ নয়, কিন্তু সেই সাথে কোম্পানিকে ভালো পরিমাণে ইনকামও করতে হবে। যদি কোম্পানির ইনকাম কিছু নাই থাকে আর কেবল এই ঋণই নিয়ে চলে ভাই, তাহলে তো আপনার দফারফা হয়ে যাবে। এটা তো এমন হলো, তাই না? ধরুন আপনার উপর 50 লাখ টাকা ঋণ আছে, আপনি একটা চাকরি করেন 50,000 বা 1 লাখ টাকা মাইনের। তো একটা রাফ ধরলাম, এবং ধরুন আপনি আরো ঋণ নিচ্ছেন। তো কোথা থেকে পেয়ে গেলেন 1 কোটি টাকা, তারপরে আরো ঋণ নিচ্ছেন, ঋণ বাড়িয়ে করলেন 2 কোটি টাকা, তারপরে আরো বাড়িয়ে করলেন 3 কোটি টাকা। আরে ভাই, আপনার যে উপার্জন বা ইনকাম সেটা তো বাড়ছে না, আপনি শুধু ঋণ নিয়েই যাচ্ছেন। তাহলে এটা ইঙ্গিত করে যে আজ না হোক কাল আপনার যে কোম্পানি সেটা ডুবে যাবে, ঠিক আছে?
মানে আপনি খুবই বেশি ঝুঁকি নিচ্ছেন এবং সামান্য কিছু এদিক ওদিক হলেই আপনি কিন্তু এখানে ডুবতে পারেন। সুতরাং এইরকম ব্যালেন্স শিটওয়ালা কোম্পানি থেকে আপনাদের সাবধান থাকা উচিত। আর আমি বারবার রিপিট করছি যাতে আপনাদের মনে ভুল ধারণা তৈরি হয়ে যায় এই ঋণ নেওয়া মানে পাপ নয় ভাই। সেই ঋণকে সঠিকভাবে ব্যবহার করে যদি ব্যবসা বড় করা যায় তাহলে চলবে। যেমন রিলায়েন্সের উপর অনেক ঋণ থাকে কিন্তু সেই সাথে তাদের ব্যবসা এবং উপার্জন সেটাও অনেক ভালো জায়গায় থাকে। তো সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই। তো টাটা গ্রুপে অনেক ধার থাকে এবং টাটার ইনকামও ভালো রয়েছে। কিন্তু যদি আদানি গ্রুপের কথা বলি তো এই আদানি গ্রুপ যখন লোন নিতে চায় বা ধার নিতে চায় তখন কিন্তু তাদের কিছুটা প্রবলেম হয়, কারণ তাদের অতটা ইনকাম কিন্তু নেই। সুতরাং এই পয়েন্টটাও আপনার কিন্তু এখানে বুঝতে পারা উচিত। এখন দেখুন যে কোম্পানির অবস্থা দেখালাম যে এত বেশি ধার রয়েছে তার চার্ট প্যাটার্ন দেখুন একেবারেই কিন্তু ধসে গেছে, কারণ কোম্পানির মুনাফা নেই, মাইনাসে চলছে। কোম্পানির যে মুনাফা সেটা মাইনাসের দিকে, সুতরাং এই কোম্পানি তো ডুববেই। সুতরাং এই জিনিসগুলো আপনাদের অবশ্যই এখানে পরীক্ষা করা উচিত। এরপর বন্ধুরা যদি আমরা কথা বলি একটা খুবই গুরুত্বপূর্ণ বার্ড কিন্তু এখানে চলে আসে। এই বার্ড মানে কি? দেখুন শেয়ার মার্কেট এত সহজ নয় যে এখানে আপনি দু তিনটে জিনিস টাইপ করলেন আর হয়ে গেল শেয়ার মার্কেট। এতে অনেক ব্যতিক্রম থাকে, এই ওই এমন তেমন। তো বন্ধুরা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ব্যবসা কিন্তু হয়। এখন আপনি আমাকে বলুন এমন কিছু কোম্পানি তো রয়েছে মার্কেটে, তাই না, যাদের কাজটাই হলো এই ঋণ দেওয়া এবং ঋণ নেওয়া। এই যেমন যদি আমি ফাইন্যান্স কোম্পানিগুলোকে নিয়ে কথা বলি, এই ফাইন্যান্স কোম্পানিগুলোর ব্যালেন্স শিটে গিয়ে কখনো চেক করবেন না যে তাদের ঋণ কত রয়েছে, কারণ তাদের জন্য তো ব্যবসাটাই এটা, তাই না? আপনি বুঝতে পারছেন এখানে? সুতরাং এই ফাইন্যান্স কোম্পানিগুলোর যদি আপনি ব্যালেন্স শিট দেখেন, এই ব্যাংকের ব্যালেন্স শিট দেখেন, তাহলে ভাই সেখানে আপনি ভর্তি ভর্তি ঋণ দেখতে পাবেন। কারণ আপনি যে ডিপোজিট ব্যাংকে রাখছেন সেটা কিন্তু ব্যাংকের জন্য এক প্রকার ঋণ, কারণ আপনি যে কোনো সময় সেটা তুলে নিতে পারেন। সুতরাং এই জিনিসটাও আপনার জানা উচিত, ঠিক আছে? সুতরাং ফাইন্যান্স কোম্পানিগুলোকে বাদ দিতে হবে, বাকি কোম্পানিগুলোকে আপনি অবশ্যই চেক করতে পারেন, ঠিক আছে? সুতরাং মার্কেটকে দেখুন খুব গভীরভাবে ব্যবসা নিরিখে আপনার বোঝা উচিত। এরপরে বন্ধুরা আমরা কথা বলবো পয়েন্ট নম্বর 3 নিয়ে, যা আপনাকে যে কোনো শেয়ারে বিনিয়োগ করার আগে অবশ্যই পরীক্ষা করতে হবে। কিন্তু তার আগে অবশ্যই বলতে চাইবো, যদি এই ভিডিওটা আপনার হেল্পফুল মনে হয়, ইনফরমেটিভ মনে হয় এবং মজাদার মনে হয় তাহলে অবশ্যই এটা লাইক করে দিন। আপনার লাইকের কারণে আমার যে মোটিভেশন সেটাও বাড়ে। চলুন আসি পয়েন্ট নম্বর 3 তে, কোম্পানির প্রমোটার। হ্যাঁ, আপনি এখানে বলতে পারেন প্রমোটার মানে সাধারণত আমরা বলতে পারি এরাই কোম্পানিটা শুরু করেছিলেন, ঠিক আছে? আপনি চাইলে এমনটাও বলতে পারেন যে 99% ক্ষেত্রে এটাই হয় যে এরাই কোম্পানির মালিক। সুতরাং কোম্পানির প্রমোটারদের কথা যদি আমরা বলি তাহলে আপনার কি করতে হবে এখানে বন্ধুরা? পরীক্ষা করতে হবে যে ভাই যদি একটু বেশি স্টেক থাকে, যদি 51% বেশি কোম্পানির অংশীদারিত্ব থাকে সেটা ভালো, এবং এর থেকেও যত বেশি হবে তত ভালো, ঠিক আছে? এই ধরুন 60 রয়েছে, 70 রয়েছে, তো আরো ভালো কথা। কোম্পানির মালিকের কাছে যদি বেশি থাকে তো ঠিক আছে, এটা একটা খুবই সুবিধাজনক পয়েন্ট হয়। আপনি চাইলে এটাকে বিবেচনা করতে পারেন। কিভাবে পরীক্ষা করবেন? তো এই যে গুগল রয়েছে সেটা ওপেন করবেন, তারপরে গুগলে সার্চ করবেন এই স্ক্রিনার। তো স্ক্রিনার নামের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানেও যেতে পারেন। চলুন আমি এর উপর ক্লিক করে দিয়েছি। এরপরে দেখুন এই স্ক্রিনার যে ওয়েবসাইট সেটা ওপেন হয়ে যাবে। এইখানে নিচের দিকে দেখুন এই সার্চ বাটন রয়েছে, তো এই সার্চ বাটনে ক্লিক করবেন। এরকম দেখুন সার্চ করে কোম্পানি এরকম চলে আসবে। তো এখানেই কিন্তু সেই কোম্পানিটাকে সার্চ করতে হবে। তো উদাহরণ হিসাবে আমরা যে টিসিএস রয়েছে সেটাকেই নিয়ে নিই। চলুন এখানে টিসিএস টাইপ করে নিই। তো প্রথমেই এলো দেখতে পাচ্ছেন এই টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিসেস। তো এটাকে সিলেক্ট করে নিলাম। এই টিসিএস ওপেন হয়ে গেছে। এবার আপনি এখানে স্ক্রল ডাউন করতে পারেন, এই নিচের দিকে চলে যাবেন। তো এরকম নিচের দিকে যেতে যেতে আপনি এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন এটা পেয়ে যাবেন। তো এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন এর মানে কি? মানে হচ্ছে কার কাছে কত শেয়ার রয়েছে সেটা আপনি এখানে পেয়ে যাবেন। তাহলে চলুন আপনি এখানে দেখতে পারেন, এখানে দেখুন প্রমোটার লেখা রয়েছে, তাই তো? তো প্রমোটারের কাছে এখনকার ডেটা অনুযায়ী এই 71% বেশি শেয়ার রয়েছে। তো এটা ভালো কথা কি ভালো কথা নয়? অবশ্যই ভালো কথা, ঠিক আছে? সুতরাং এই রকম যে ডেটাগুলো রয়েছে সেগুলো চেক করতে পারা উচিত। আর এগুলো কম থাকলে আমরা কি সোজা বলে দেবো যে আরে এই কোম্পানি খারাপ? সেরকমটা কিন্তু নয়। এই শেয়ার মার্কেটে অনেক কিছু জানার বিষয় রয়েছে বন্ধুরা, সেটা এখন ধীরে ধীরে আমরা শিখবো। কিন্তু প্রথমেই এটা চেক করুন যে সেই কোম্পানির প্রমোটারের কাছে 50% বেশি শেয়ার আছে কিনা। তো 60% 70% হলেও চলবে, সেটা তো আরো ভালো কথা। কিন্তু এখানে কখনোই 100% হতে পারে না ভাই, কারণ আপনি সর্বাধিক কত হোল্ড করতে পারবেন? এই প্রমোটার সর্বাধিক 75% হোল্ড করতে পারে, তার বেশি কিন্তু নয়। হ্যাঁ, যদি কোনো কোম্পানি নতুন হয় তাহলে 100% পর্যন্ত অনুমতি থাকে, মানে 75%-এর বেশি, কিন্তু সেটা 3 বছরের মধ্যে আপনাকে 75%-এর নিচে নামিয়ে আনতে হয়। সুতরাং এই পয়েন্টটা আপনার পরীক্ষা করা উচিত। এরপর যদি আমরা কথা বলি বন্ধুরা, আরো কিছু জিনিস এখানে পরীক্ষা করতে হবে। কোনগুলো? এফআইআইএস এবং ডিআইআইএস। এখন এই এফআইআইএস
এবং ডিআইআইএস মানে কি? এই যে এফআইআইএস রয়েছে এর মানে হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এবং এই যে ডিআইআইএস এর যে ফুল ফর্ম সেটা হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর। তো এই যে এফআইআইএস এরা হচ্ছে বিদেশি বিনিয়োগকারী, এবং এই যে ডিআইআইএস এরা হচ্ছে আমাদের দেশের বিনিয়োগকারী। তো এই যে বিদেশি বিনিয়োগকারীরা রয়েছে এবং আমাদের দেশের যে ডিআইআই রয়েছে এরা কিন্তু বড় বড় বিনিয়োগকারী হয় এবং এদের কাছে অনেক তথ্যও থাকে। সুতরাং এদের যে ডেটা সেটাও আপনাদের এখানে অবশ্যই পরীক্ষা করা উচিত। মানে যদি আপনি এখানে কোনো একটা কোম্পানির প্রমোটার হোল্ডিং চেক করতে গেলেন, এই দেখুন একটা কোম্পানির উদাহরণ আপনাদের সামনে রাখছি। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনি যাচ্ছেন, আপনি এখানে দেখবেন আরে কোম্পানির প্রমোটার হোল্ডিং দেখুন মাত্র 14%। এইখান থেকে দূরে সরে যাও এমনটা কিন্তু নয়। এরপরে আপনাদের সেকেন্ড যে স্টেপ সেগুলোও চেক করতে হবে যে ইনস্টিটিউশনগুলোর কাছে কত শতাংশ শেয়ার রয়েছে। যেটা এখনই বললাম না, এই এফআইআইএস এবং ডিআইআইএস তাদের কাছে কি বড় শেয়ার রয়েছে বা বড় অংশীদারিত্ব রয়েছে? তাহলে আপনি দেখতে পাবেন এই যে 30% সেটাই ইনস্টিটিউশনগুলোর কাছে রয়েছে, এই যে এফআইআইএস, এবং ডোমেস্টিকদের কাছে রয়েছে 41%। তো এরকম কোম্পানি কিন্তু চলবে। আর এখানে পাবলিকের কাছে কত রয়েছে দেখতে পাচ্ছেন, এই 13% মাত্র। তো এই কোম্পানিও কিন্তু ভালো, এই কোম্পানিগুলোকে এড়িয়ে চললে হবে না। আপনি বুঝতে পারছেন? এমনটা নয় যে ভাই প্রমোটারের কাছে কিছু নেই তো সেখান থেকে পালাও, না, হয় এফআইআইএস বা ডিআইআইএস এদের কাছে কিন্তু বড় মাল থাকা উচিত, যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সুতরাং এইখানে কিন্তু চিন্তা করার প্রয়োজন নেই। তো চলুন আরো একটি উদাহরণ দেখে নিই। এইখানে দেখুন, এইখানে যে শেয়ার রয়েছে এফআইআইএস, ডিআইআইএস, তারপরে গভর্নমেন্ট রয়েছে, পাবলিক রয়েছে এবং আদার্স। তো এখানে কোনো প্রমোটার দেখতে পাবেন না। তো এইগুলো কিন্তু ওয়েল ম্যানেজড কোম্পানি হয়। দেখতে পাচ্ছেন এফআইআই এদের কাছে 40% মতো শেয়ার রয়েছে এবং ডিআইআই এদের কাছে রয়েছে 30%-এর কাছাকাছি শেয়ার। মানে এই দুজনেই প্রায় 70%-এর কাছাকাছি শেয়ার ধরে রেখেছে এবং এই কোম্পানিগুলোকে খুব ভালো ম্যানেজমেন্ট কিন্তু পরিচালনা করে। তবে কোন ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে সেটা দেখুন। এর পরে যে উদাহরণটা রাখছি সেটা দেখে নিন। তো এরকম স্টকগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। মানে আপনি যদি এখানে চেক করেন দেখতে পাচ্ছেন কোনো এফআইআই নেই, কোনো ডিআইআই নেই। তো যদি একটু পুরোনো ডেটা চেক করেন, এইখানে দেখুন এই প্রমোটার এদের কাছে আগে এই 71% শেয়ার ছিল। তো সেখান থেকে প্রমোটার এই শেয়ার কমিয়ে করেছে 5.83%। তো প্রমোটার বিক্রি করেছে মানে কাদের কাছে গেছে? তো এখানে অন্য কোনো যেহেতু ইনস্টিটিউশন নেই সেই জন্য কিন্তু পাবলিকের কাছেই গেছে। তো যদি প্রমোটার দেখেন এই 71 ছিল, 71 থেকে কমিয়ে কমিয়ে আস্তে আস্তে করেছে 56, তারপরে দেখুন আবার কমিয়ে এরকম 53 করেছে, তারপরে এই 6%-এর কাছাকাছি অংশীদারিত্ব রয়েছে। আর উল্টো দিকে পাবলিকের কাছে দেখুন, পাবলিকের কাছে আগে ছিল এই 28.61%, তারপরে যখন এই প্রমোটার বিক্রি করলো পাবলিকের কাছে বেড়ে গেল এই প্রায় 44%-এর কাছাকাছি, তারপরে আবার এখানে বিক্রি করেছে, পাবলিকের কাছে বেড়ে গেল এই 46%, তারপরে আবার যদি দেখেন এর পরের যে ডেটাগুলো রয়েছে এইখানে 5.83% প্রমোটার করেছে, মানে প্রায় 48%-এর কাছাকাছি শেয়ার বিক্রি করেছে এবং সেই যে শেয়ার সেটা কিন্তু পুরোটাই পাবলিক কিনে নিয়েছে। তো প্রমোটার মাল বিক্রি করতে করতে একবারে কিন্তু কমিয়ে ফেলেছে। তো এখানে কিন্তু আপনি বলে দিতে পারেন যে এই কোম্পানিটা খারাপ, এবং এর সঙ্গে সঙ্গে এটাও চেক করতে হয় এফআইআই এবং ডিআইআই এদের কাছে রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে এফআইআই এবং ডিআইআই এদের কোনো নামই কিন্তু নেই। তো চলুন তারপরে আরো একটা উদাহরণ দেখে নিই। এইখানে দেখুন প্রমোটার একটা কোম্পানি খুলে নিয়েছি। এইখানে যদি একটু পুরোনো চার্ট দেখেন, এই প্রমোটার এদের কাছে আগে 70% ছিল, তো সেখান থেকে আস্তে আস্তে কমিয়ে কত করেছে এই 64%, তারপরে 56%, এবং বর্তমানে এই যে স্টেক সেটা কমিয়ে করেছে 14%। এবং উল্টো দিকে দেখুন পাবলিক এদের কাছে কিন্তু বেড়ে গেছে, এদের কাছে আগে 30% মতো ছিল, তো সেখান থেকে আস্তে আস্তে বেড়ে হয়েছে এই 35, তারপরে 43 হয়েছে, এবং বর্তমানে কত রয়েছে দেখুন 81% রয়েছে। এবং এইখানে এফআইআই এদের কাছে কেমন স্টেক রয়েছে? তো এফআইআই এদের কাছে মাত্র 4% স্টেক রয়েছে। তো এফআইআই এর আগে কিছুটা কিনেছিল 16%, তো সেই যে স্টেক সেটাও কিন্তু তারা পুরোপুরি বিক্রি করে দিয়েছে। তো আমাদের এটাও চেক করতে হবে যে ভাই বিভিন্ন যে ইনস্টিটিউশন গুলো রয়েছে তারাও সেই মাল কিনছে কিনা। তারপরে আরো একটা উদাহরণ দেখুন, একটা কোম্পানি খুলে নিয়েছি, এই প্রমোটার এদের কাছে আগে এই 5.1% স্টেক ছিল এই 2022-এর সময় করে, তার আগে তো আরো বেশি ছিল। তো এইখানেই কিন্তু অনেকটা বিক্রি করে দিয়েছে এবং তারপরে তারা তাদের যে বিক্রি সেটা আরো করে গেছে দেখতে পাচ্ছেন, তারপরে কমিয়ে 1.85% করেছে। তো এখানে দেখতে হবে এফআইআই এদের কাছে আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এফআইআই এরাও আস্তে আস্তে স্টেক বিক্রি করে দিয়েছে। এবং যদি ডিআইআই এর কথা বলি তো দেখতে পাচ্ছেন 4.66% ছিল, এরাও কিন্তু আস্তে আস্তে কমিয়ে করে ফেলেছে 4.38%। তো সেখানে কিন্তু পাবলিক এদের কাছে বেড়েই গেছে, দেখতে পাচ্ছেন পাবলিকের কাছে আগে ছিল এই 89%-এর কাছাকাছি, তো সেখান থেকে আস্তে আস্তে যখন এরা বিক্রি করেছে পাবলিকই কিনেছে, তো পাবলিকের কাছে আস্তে আস্তে 92%, এবং বর্তমানে যদি দেখেন এটা তো হয়েছে 93.97%। মানে কোম্পানি থেকে প্রমোটারও পালিয়ে গেছে এবং বিভিন্ন যে ইনস্টিটিউশনরা রয়েছে তারাও পালিয়ে গেছে। মানে কোম্পানির প্রমোটারও তাদের যে শেয়ার তারা চাইছে না, এবং যে বিদেশিরা রয়েছে তারাও কিন্তু বলছে সেই শেয়ার চাই না, এবং আমাদের নিজেদের দেশে যে বড় বড় ইনভেস্টররা রয়েছে এই যে ডোমেস্টিক ইনভেস্টররা তারাও কিন্তু বলছে সেই শেয়ার চাই না, তাদের কাছে সেই শেয়ার টানা কমেছে। আর দেখুন কিনছে কে? সবশেষে কারা বেঁচে থাকলো? পাবলিক। তো পাবলিকদের কাছে সেই যে শেয়ারগুলো সেগুলো কিন্তু ঠেলে দেওয়া হলো বন্ধুরা। সুতরাং মনে রাখবেন যখন কোম্পানির প্রমোটার এফআইআই ডিআইআই এই তিনজনই মাল বিক্রি করছে
তো সেখানে কিন্তু সাবধান হয়ে যান। তো এই জিনিসের উপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম পিডিএফ স্ট্র্যাটেজি করে। তো পিডিএফ মানে হলো পি এর প্রোমোটার, তারপরে ডি এর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং এফ এর হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। যদি এই তিনজনই তাদের মাল বিক্রি করে তবে সেই মাল শুধুমাত্র একজনের কাছেই চলে যাবে, সেটা হলো পাবলিক, এবং সেখানে পাবলিককে ঠকতেই হবে। কারণ দেখুন, এই যে অন্যান্য ইনভেস্টররা রয়েছে, এই প্রোমোটার, এফআইআই, ডিআইআই, তাদের কাছে কিন্তু যে কোনো কোম্পানি সম্পর্কে সব থেকে বেশি ইনফরমেশন থাকে, ঠিক আছে। কোম্পানির মালিক জানে ভাই তাদের কোম্পানি কোথায় যেতে চলেছে। এরপরে যদি দেখা যায় এই যে ডিআইআই রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যে এফআইআই রয়েছে, এদের কাছেও কিন্তু সলিড কন্ট্যাক্ট থাকে, তারাও জানে যে কোম্পানির কি অবস্থা হতে চলেছে। তো এই তিনজন ধুরন্ধর যদি না কেনে তবে শেষে কে কিনবে? এই পাবলিক। আর এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেক ক্ষেত্রে এই যে পাবলিক তারাই কিন্তু কিনছে। তো এই পাবলিককেই বোকা বানানো হয়। তো তারপরে এই কোম্পানির অবস্থা দেখুন, কোম্পানি কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন 1 টাকার কাছাকাছি চলছে। বর্তমানে তো এই ট্রেড সেটাও বন্ধ রয়েছে, এবং যে দেখতে পাচ্ছেন এই পাবলিকের কাছে এই 94% বাদ দিয়ে বাকি 6% এই ডিআইআই এবং প্রোমোটারের কাছে ঘুরছে। তো পাবলিক কিন্তু আস্তে আস্তে এটাও কিনে নেবে। তো পাবলিক কেন এই স্টকগুলো কিনতে থাকে? কারণ তাদের মনে হয় ভাই অল ইজ ওয়েল, এই 1 টাকা থেকে আবার তার আগের জায়গায় ফিরে যাবে। যদি কোম্পানির ম্যাক্স চার্ট দেখেন, দেখতে পাচ্ছেন কোম্পানি কিন্তু একসময় এই 400-500 কাছ থেকে পড়েছিল, দেখতে পাচ্ছেন এই 700-800 এরকম জায়গায় চলছিল। তো পাবলিকরা মনে করে এই 1 টাকায় কিনে নিই, এই স্টক আবার এই 700-800 চলে যাবে। তো আগেই বললাম একটা জিনিস মনে রাখবেন, এই যে গ্রাফ বা চার্ট প্যাটার্ন সেটা সবসময় যেন এই বাঁ দিক থেকে ডান দিকে ওপরেই যায়, কিন্তু এর ক্ষেত্রে দেখছেন সম্পূর্ণ উল্টো, বাঁ দিক থেকে ডান দিকে কিন্তু ক্রমাগত নিচেই এসেছে। তো এই ধরনের স্টকে এই যে পাবলিকরা রয়েছে তারা টাকা লাগায় এবং তারপরে ডুবে যায়, এবং সেটাকেই বলে দেয় ভাই এটা তো জুয়ার বাজার বা সাট্টা মার্কেট। এরকম কিন্তু কিছুই না। আরে ভাই তুমি দেখছো কোম্পানিতে প্রমোটার নেই, তার সঙ্গে সঙ্গে এফআইআইও নেই, ডিআইআইও নেই, কিন্তু তুমি কিনেই যাচ্ছ। আর এই যে বেঁচে থাকা মালটুকু রয়েছে দেখতে পাচ্ছেন এই 6%-এর কাছাকাছি যেটা আগে বললাম, সেটাও কিন্তু এই পাবলিকদের কাছে আস্তে আস্তে ঠেলে দেওয়া হবে। এটাও কিন্তু কোনো বড় কথা নয়। এই বর্তমানে 94%-এর কাছাকাছি আছে, তাই না? 1, 2, 3 ধরুন, 1 বছরের কথাই যদি ধরি, সেই 93%ও দেখবেন 100% হয়ে যাবে। আপনি পরে চেকও করে নিতে পারবেন। আর এখানে তো আগেই বললাম, দেখতে পাচ্ছেন এই পাবলিকের কাছে আগে কত ছিল? 89%। মানে এই প্রোমোটার এফআইআই বিক্রি করেই যাচ্ছে এবং সেখানে পাবলিক ক্রমাগত কিনেই যাচ্ছে। পাবলিকের দেখুন বেড়ে গেল 89.50%, তারপরে 92.81%, 92.83% হলো, 92.84% হলো, তারপরে 92.90% হলো, তারপরে এই 93.96% হলো, এবং তারপরে এই 93.97, এবং বর্তমানেও রয়েছে 93.97%। তো এফআইআই, ডিআইআই, প্রোমোটার সব চেপে বিক্রি করছে আর কিনছে কে? বোকা পাবলিক। তো এখন এমনটা বলার পর অনেক পাবলিকের রাগও হয়ে যায়। আরে তাদের বোকা বলবো না তো কি বলবো? এখানে দেখতেই তো পাচ্ছেন এই পাবলিক কিন্তু বিন্দাস এরকম কোম্পানি কিনে যাচ্ছে। এই পাবলিক কিন্তু কোনো ব্যবসা ট্যাবসা দেখছে না, এখানে শুধু অল্প দামে মাল পাওয়া যাচ্ছে, কিনে নাও। তো এরকমটাই কিন্তু করছে। তো এরকমই দেখে যে সস্তায় পাওয়া যাচ্ছে, চলুন কিনে নিই, ঠিক আছে, এই 1 টাকায় চলছে, 2 টাকায় চলছে, এখানে কিনে নিই। পরে হয়তো 4-5 টাকায় যাবে, 100 টাকায় যাবে, আবার হয়তো আগের জায়গাতে ফিরে যাবে এই 500-600 টাকায়। আরে ভাই ইনভেস্ট করার আগে এটাও তো দেখা উচিত যে আপনি যতটুকু ইনভেস্ট করছেন সেই টাকাটুকু ফেরত আসবে কিনা। এই কোম্পানি আজ আছে, কাল তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, ডিলিস্ট হয়ে যাবে, তারপরে কিন্তু কাঁদতে থাকবে। সুতরাং এই ধরনের জিনিস থেকে আপনাদের কিন্তু এখানে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। এরপর বন্ধুরা, স্টেপ নম্বর 4, আপনার এখানে চেক করতে হবে। তো কোন জিনিসটা চেক করতে হবে? আরে চলুন, প্রোমোটারের কাছে ভালো শেয়ার রয়েছে, কিন্তু এর মানে এই নয় যে চলো এটাকে পাস করে দিই ভাই, এটাকে কিনে নিই, এখন আর টেনশনের কিছু নেই। ভাই চেক করুন সেই শেয়ারগুলো প্লেজ নেই তো, এই প্লেজের অর্থ বোঝেন তো, মানে কোম্পানির শেয়ার বন্ধক রাখা নেই তো, ঠিক আছে, এটাও তো দেখতে হবে। তো বলার জন্য আপনি বলতে পারেন এই দেখুন এটা আমার 10 কোটি টাকার বাড়ি, মানে কি দারুণ ব্যাপার, ভালো কথা। পরে জানা গেল ভাই সেই বাড়ির কাগজপত্র ব্যাংকের কাছে পড়ে রয়েছে, বন্ধক রাখা রয়েছে। আপনি বুঝতে পারছেন? তো এইরকম জিনিস কিন্তু হওয়া উচিত নয়। এমন অনেক কোম্পানি রয়েছে প্রমোটারের হোল্ডিং 70%, আর পরে দেখা গেল ভাই তার মধ্যে 50%-এর বেশি এই কোম্পানি কারোর কাছে বন্ধক রেখে দিয়েছে, ঠিক আছে, এত ঋণ তারা নিয়ে রেখেছে। সুতরাং এটাও পরীক্ষা করা উচিত। তো কিভাবে চেক করবেন? তো গুগল ওপেন করুন। তো গুগলের পরে এই যে মানি কন্ট্রোল ওয়েবসাইট, এটাই ঠিক থাকবে। তো এই যে মানি কন্ট্রোল, এই ওয়েবসাইটটাকে ওপেন করে নেবো। এইখানে চলুন টিসিএস এর যে উদাহরণ সেটাই নিয়ে নিচ্ছি। তো আমি এখানে ক্লিক করে নিয়েছি। তো এখানে ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন টিসিএস এই যে শেয়ারটা সেটা ওপেন হয়ে গেছে। তো এরপরে কি করতে হবে? আপনাকে কিন্তু ক্রমাগত নিচের দিকে যেতে হবে। তো যে সমস্ত অ্যাডগুলো আসবে সেগুলো কেটে দেবেন এবং আস্তে আস্তে এই নিচের দিকে যাবেন। তো যদি আপনি ডেস্কটপ সাইট ওপেন করে নেন তার ভেতরে এগুলো পেয়ে যাবেন। তো চলুন আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক। এইখানে দেখুন অপশন চলে এসেছে। তো এরপরে এটা একটু জুম করে নেব। এই দেখুন আপনি এখানে কি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্ন চলে এলো। তো প্রথমে এই যে ব্ল্যাক টাইপের যে চার্টটা রয়েছে এটা
কোম্পানির শেয়ার হোল্ডিং। তো এখানে কোম্পানির শেয়ার হোল্ডিং কত রয়েছে দেখতে পাচ্ছেন 71.77%। আর সেখানেই প্রমোটারের প্লেজ কত 0.28%। এবং যদি রিসেন্ট ডেটা দেখি দেখতে পাচ্ছেন এই সেপ্টেম্বর 2025-এ প্রমোটারের কাছে 71.77% স্টেক রয়েছে এবং কোনো শেয়ার কিন্তু প্লেজ নেই। দেখতে পাচ্ছেন এই যে প্লেজ শেয়ার সেটা কিন্তু শূন্য। তো ধরুন আগেরটাও যদি থাকে এই 0.28%, এতেও কিন্তু কোনো পার্থক্য পড়ে না। এই 0.28%-এ কি বা হবে, কিছুই না, ঠিক আছে, এটা কিন্তু চোখেও পড়ছে না। সুতরাং এরকম কম পরিমাণে শেয়ার প্লেস থাকলে কোম্পানির উপর কিন্তু কোনো পার্থক্য পড়বে না। এখন চলুন আরো একটি কোম্পানি আপনাদের সামনে উদাহরণ হিসেবে রাখতে চাই। এই কোম্পানির দেখুন এর প্রমোটারের কাছে কত শতাংশ অংশীদারিত্ব রয়েছে, এই 56.38%। তো এফআইআই ডিআইআই এদের কাছেও ভালো রয়েছে। দেখতে পাচ্ছেন এফআইআই এদের কাছে 11% স্টেক রয়েছে এবং ডিআইআই এদের কাছে 16% স্টেক রয়েছে এবং পাবলিকের কাছে কত রয়েছে এই 16.09%। তো প্রথম দেখায় মনে হবে আরে বাবা কি ভালো একটা কোম্পানি, খুব ভালো খুব ভালো, কিন্তু যেই আপনি প্রমোটার হোল্ডিং চেক করতে যাবেন তখন কি দৃশ্য সামনে আসবে। তো চলুন কোম্পানির যে হোল্ডিং সেটা খুলে নেব। এইখানে দেখুন কোম্পানির যে প্রমোটার হোল্ডিং সেটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন সমস্ত যে দাগ সবটাই কিন্তু সবুজ চিহ্ন রয়েছে। আর এই সবুজ চিহ্নটা কি বোঝাচ্ছে, এই প্লেজ অ্যাজ অফ প্রমোটার শেয়ার। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে পুরো শেয়ার সবই কিন্তু প্লেজ রাখা রয়েছে, মানে এই প্রমোটারের কাছে যত শতাংশ শেয়ার রয়েছে এইখানে আগে কত দেখলেন এই যে 56.38%, এটা কিন্তু কোম্পানি পুরোটাই প্লেজ হিসাবে রেখে দিয়েছে। মানে আরে ভাই এটা কোম্পানির কিন্তু পুরোটাই বন্ধক রাখা আছে। তো আপনি এখানে বুঝতে পারছেন তারা এত পরিমাণে ঋণ নিয়েছে যে কোম্পানির পুরো মালিকানার যে কাগজপত্র সেটা কিন্তু ব্যাংকের কাছে পড়ে রয়েছে। সুতরাং এটাও পরীক্ষা করতে হয় ভাই। এই কারণেই শেয়ার মার্কেট এত সহজ কিন্তু নয়। এটা তো আমি শুধু বেসিক যে জিনিসগুলো সেগুলো আপনাদের শেখাচ্ছি, সুতরাং এই জিনিসগুলো আমাদের এখানে পরীক্ষা করতে পারা উচিত। এরপরে বন্ধুরা স্টেপ নম্বর 5 কোনটা, আরে ভাই আর্নিংস। এটাও তো দেখতে হবে কিনা যে ভাই ব্যবসা চলছে, উপার্জন হচ্ছে কিনা। এই উপার্জন মানে কোম্পানি প্রফিট করছে কিনা। আর এই যে উপার্জন বা প্রফিট সেটা চেক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ টুল থাকে এই ইপিএস। এই ইপিএস মানে হলো আর্নিং পার শেয়ার। তো এই হিসাবে এক একজন শেয়ার হোল্ডার কতটা করে ফায়দা পাচ্ছে সেটাই কিন্তু এই ইপিএস বোঝায়। তো এটাকেও পরীক্ষা করতে হয়। কিভাবে পরীক্ষা করবেন, সেই গুগল ওপেন করবেন এবং সেখানে এই স্ক্রিনার লিখে সার্চ করবেন। তো এই যে প্রথম ওয়েবসাইটটা রয়েছে এটা ওপেন করে নেবেন। তো চলুন এখানে আমি যে স্ক্রিনার ওয়েবসাইট রয়েছে সেটা ওপেন করে নেব, ঠিক আছে। তো এখানে কোন কোম্পানির উদাহরণ নেব, এখানে আমি টিসিএস কোম্পানির উদাহরণ নিয়ে নেব। তো টিসিএস এখানে সার্চ করে দিয়েছি, তো টিসিএস ওপেন করে নিয়েছি। এরপরে কি করতে হবে, আপনাকে নিচের দিকে যেতে হবে। তো এরকম আস্তে আস্তে নিচের দিকে যাবেন, এরকম নিচের দিকে যেতে যেতে একটা অপশন পাবেন এই প্রফিট অ্যান্ড লস। তো এটাকে পিএনএল স্টেটমেন্টও বলা হয়। তো এই প্রফিট অ্যান্ড লস এটা কি, এটা কিন্তু 12 মাসের, মানে এক একটা ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের। তো এটা আপনাকে বলে দেয় কতটা আপনি সেলস করলেন, কতটা আপনি খরচা করলেন এবং তার থেকে কতখানি অপারেটিং প্রফিট তৈরি করলেন, ঠিক আছে। তো আপনাকে এই যে লিস্টটা রয়েছে তার আস্তে আস্তে নিচের দিকে যেতে হবে। তো আপনি একদম শেষে এখানে পেয়ে যাবেন নেট প্রফিট। তো এখানে কোম্পানি বোঝাচ্ছে তারা এক একটা ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারে কত টাকা করে প্রফিট করছে এবং এই নেট প্রফিটের নিচে আপনি কি পাবেন, এই ইপিএস পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে ইপিএস এটাকে পেয়ে যাবেন। এবার চলুন কিছু পুরোনো ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে কোম্পানি যে ইপিএস সেটা চেক করে নিই। তো দেখতে পাচ্ছেন এই 2014 থেকে এই যে ইপিএস সেটা অ্যাভেলেবেল রয়েছে। তো এই 2014 থেকে এই ইপিএস কেমন বেড়েছে দেখতে পাচ্ছেন 48.92, তারপরে 50.68, 61.58, তারপরে 66.71, তারপরে 67.46, তারপরে হচ্ছে 83.87, তারপরে 86.19, তারপরে 87.67, তারপরে কত 104.75, তারপরে বেড়ে হয়েছে এই 115.19, এই ফাইন্যান্সিয়াল ইয়ার 24-এ বেড়ে হয়েছে 126.88 এবং ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এ বেড়ে হয়েছে 134.20 এবং টিটিএম এটা দেখতে পাচ্ছেন 136.65। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কোম্পানির যে ইপিএস সেটা কিন্তু এই 150-র দিকে এগিয়ে চলেছে। সুতরাং এটাই বোঝায় যে কোম্পানির উপার্জন বেশ চমৎকার রয়েছে। তো যেই কোম্পানির এই ইপিএস এভাবে বাড়ে সেই কোম্পানির শেয়ারও কিন্তু আমরা ক্রমাগতই উপর দিকে দেখতে পাই। কিন্তু এটা কোন ডেটা দেখতে হবে, আমি আবারও এখানে রিপিট করছি, এই প্রফিট অ্যান্ড লস এই যে 12 মাসের ডেটা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। এই এক একটা ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেটা, এই 3 মাসের ডেটা দেখলে হবে না। মানে এক এক বছরে কোম্পানির পারফরমেন্স কতটা সেটা আপনার এখানে পরীক্ষা করা উচিত। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এখানে কিন্তু রয়েছে। তো বন্ধুরা সব মিলিয়ে এই যে 4 থেকে 5টি ধাপ আমি আপনাদের সামনে রাখলাম, যদি আপনি একজন বিগিনার হন তাহলে আপনি এগুলো অবশ্যই পরীক্ষা করবেন। এগুলো না দেখে যদি কোনো শেয়ার কিনতে যান তাহলে আপনাকে অনেক অসুবিধার মুখে কিন্তু পড়তে হতে পারে। আর নিশ্চিতভাবে কোম্পানির যে ম্যানেজমেন্ট রয়েছে, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ব্যবসা, এগুলো তো দেখতেই হয়, কিন্তু কমপক্ষে এই জিনিসগুলো আপনাদের অবশ্যই পরীক্ষা করা উচিত। সুতরাং আশা করি বন্ধুরা ভিডিওটা হেল্পফুল লেগেছে। ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, হয়তোবা 20 মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে গেছে, কিন্তু তবুও যদি এখানে আমি বলি বন্ধুরা এই যে ভিডিও আমি বানালাম সেটা কিসের জন্য,
এটা এই কারণেই বানালাম যে কোনো শেয়ার কেনার আগে কোন কোন জিনিসগুলো দেখা উচিত, আর ঠিক সেরকম ভাবেই কোনো শেয়ার কেনার আগে মানে যদি সেই কোম্পানিতে এই জিনিসগুলো পাওয়া যায় তবে ভাই তার থেকেও দূরে থাকা উচিত, সেই পয়েন্টগুলো তো আমাদের দেখা উচিত, তাই না? তো যদি সেই টপিকের ওপর আপনাদের ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানাবেন, ঠিক আছে? তাহলে এর ওপরও আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসবো। মানে এই জিনিসগুলো যদি কোনো কোম্পানিতে থাকে তবে ভাই সেই কোম্পানি থেকে পালিয়ে যান, সেটাও তো আমাদের বোঝা উচিত, ঠিক আছে? তো এর ওপর যদি ভিডিও চাই শুধু ইয়েস বলে দিন, তাহলে সেটাকেও আমরা পরের চ্যাপ্টারে এখানে কভার করে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি ভিডিওটা হেল্পফুল লেগেছে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এটাও আশা করছি এই ভিডিওটা থেকে নতুন কিছু আপনি শিখতে পেরেছেন। তো যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ফিডব্যাক দিয়ে যাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।